বন্ধুরা, আমি এসে গেছি অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু, আমার সেই ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণে। আজকে আমি তোমাদের আরেকখানা তারিণী খুড়োর গল্প শোনাব। এই গল্পটার নাম টলিউডে তারিণী খুড়ো। তাহলে শুরু করি। তাকে একটা কোলের ওপর টেনে নিয়ে আরও জমিয়ে বসে ঝুঁকে পড়ে তারিণী খুড়ো তার গল্প আরম্ভ করলেন। আমার বয়স তখন বছর 23 হবে, তবে একটা তেকোনা ফ্রেঞ্চ কাট দাড়ি রেখেছিলাম বলে মনে হতো 43-42 সালে কথা বলছি, আজকের নয়। তখন যুদ্ধ চলছে পুরোদমে, কলকাতায় রাস্তাঘাটে খাঁকি পড়া জিআই সেনাদের ঘোরাফুরি করছে। শহরের চেহারাই পাল্টে গেছে। জোড়া জোড়া মার্কিন মিলিটারি পুলিশ চৌরঙ্গিতে টহল দিয়ে ফেরে। তাদের জামার আস্তিনে কোনো এর ওপর লেখা থাকে এমপি, মানে মিলিটারি পুলিশ বা মার্কিন মিলিটারি পুলিশ। সিনেমা হাউসগুলো খালি পড়ে থাকে না কখনো। ম্যাটিন, ইভিনিং, নাইট তিনটেতেই হাউসফুল। সব ছবি হিট, সে তার দেশি ছবিই হোক আর বিলিতিই হোক। আমাদের টলিউডের স্টুডিওগুলো তখন গম গম করতো। কুইক মানির লোভে রোজই টাকাওয়ালা নতুন নতুন প্রডিউসার হয়েছে। তারা জানে ছবি যদি একবার লেগে যায়, কোনো ব্যবসাতেই এমন চটজলদি এত লাভ হয় না। আমার মেসমশাই তো না, মামা, তার এক সহপাঠী, নাম পরেশ মুস্তাফি। তিনি ভারতমাতা স্টুডিওর মালিক। আমায় ডেকে পাঠিয়ে যেচে একটা চাকরি দিলেন প্রোডাকশন ম্যানেজারে। কাজটা নেহাত ফেলনা নয়। একটা ছবি হলে তার সবার সঙ্গে যোগাযোগ রাখা, খরচের হিসেব রাখা, আর্টিস্টের পকেটে পেমেন্ট করা, এমনকি ছুঁচো থেকে হাতি পর্যন্ত যা কিছু ছবিতে লাগবে সব কিছু জোগাড়ের ভার তার ওপর। মানে আলপিন টু এলিফেন্ট যাকে বলে, সমস্ত সেই করতে হয়। খাটনিটা একটু কঠিন হলেও কাজটা বেশ লাগছিল। তাছাড়া 2 পয়সা রোজগার তো আছে। সেই সঙ্গে এটাও বলা দরকার, ভেতরে ভেতরে আমার একটা অভিনয় করা একটা শখ ছিল। আমার চেহারাটা যে এককালে ভালো ছিল সেটা তো তোকে সবাই বলেইছি তোদের। তাছাড়া আমি ছিলাম হলিউড ছবির পোকা। বাংলা ছবিতে তেমন অভিনয় হতো না, বরং হতো রং তামাশা। আমি দেখি পৃথিবীর সেরা সেরা স্টারদের অভিনয়, যাকে দেখে অভিনয় বলেই মনেই হয় না। অবশ্যই সেই সঙ্গে ভালো ভালো বাংলা পেশাদার চরিত্রে বাদ দিই না, কারণ সেই সময় ছিলেন শিশির ভারতী, যোগেশ চৌধুরী, মনোরঞ্জন ভট্টাচার্য। এরা ছিলেন সব বাঘা বাঘা অভিনেতা। কিন্তু যেচে গিয়ে কথা বলবো, আমার একটা পার্ট দিন, তেমন সাহস হয়নি কখনো। তবে স্টুডিও পাড়ায় থাকলে কোনো প্রযোজক বা পরিচালকের চোখে পড়ে গিয়ে যে সুযোগ আসবে না, এমনটাই বা কে বলতে পারে। একদিন জানতে পারলাম যে আলমগীর ছবি হচ্ছে আমাদের এই ভারতমাতা স্টুডিওতে, আর স্টুডিওই টাকা ঢালছে সেই ছবিতে। বস মুস্তাফি সাহেব আমাকে ডেকে সব বললেন। তখনকার নামকরা পরিচালক জগদীশ নস্কর পরিচালনা করবেন, সেরা অভিনেতারা সব অভিনয় করবেন। পরিচালনা জগদীশ নস্কর অবশ্যই, তবে নাম ভূমিকায় অর্থাৎ আলমগীরের চরিত্রে একটি নতুন লোককে নেওয়া হচ্ছে। এর নাম হচ্ছে রমণী মোহন চ্যাটার্জি। চেহারাটা সুন্দর, উচ্চবংশের ছেলে, অনেক পয়সা। মুস্তাফি সাহেব নিজেই নাকি ছেলেটিকে এক বিয়ে বাড়িতে থেকে সোজাসুজি অফারটা দেন, এবং ছেলেটিও নাকি এক কথায় রাজি হয়ে যায়। রমণী মোহন চ্যাটার্জি নামটা খুব চেনা চেনা লাগছিল, কেন বুঝতে পারছিলাম না। শেষটায় হঠাৎ মনে পড়ল, শ্যামবাজারের একটা ক্লাবে আমারই এক সহপাঠীর ছেলে ব্রতিন থিয়েটার করে, তার কাছে শুনেছি এই রমণী মোহনের কথা। চেহারা ভালো, অনেকটা তোর মতন দেখতে বলেছিল ব্রতিন, আর অ্যাক্টিংটাও নাকি ভালোই করে। তবু মনে একটা খটকা ছিল। ব্রতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করলাম, করে জানলাম যে হ্যাঁ, এই সেই রমণী মোহন। বললাম, পারবে তো এত বড় দায়িত্ব কাঁধে নিতে? ব্রতিন বলল, আদা নুন খেয়ে উঠে পড়ে লেগেছে তো ছোকরা,
শখ প্রচণ্ড। আর ও একটা আংটি পরে, সেটা নাকি মুঘল আমলের, ওর ঠাকুর দাদা ছিল, খুব পয়া। আলমগীর সাজলে ওটাও আঙুলে পড়বে, আর তাহলে নাকি আর দেখতে হবে না। আসলে রমণী আবার টুকটাকে বিশ্বাস করে, পুজো আচ্চাও করে। বড়লোক বাপের একমাত্র ছেলে, বুঝতেই পারিস পয়সার জন্য যে করছে তা তো নয়, শখ হয়েছে চিত্রতারকা হওয়ার। পয়লা বৈশাখ মহরতের দিন স্থির হয়েছে, এখন মার্চের মাঝামাঝি, তাই মানে পয়লা বৈশাখ মানে এপ্রিলের মাঝামাঝি, তাই হাতে কিছুটা সময় আছে, মাসখানেক। ইতিমধ্যে পরিচালক জগদীশ নস্কর একদিন বলে বসলেন যে নতুন ছেলেটাকে একবার বাজিয়ে দেখবেন। শুধু চেহারাতে তো হবে না, তাকে ডায়ালগ বলতে হবে, তাই অভিনয় ছাড়াও কণ্ঠস্বর, উচ্চারণ ইত্যাদি ভালো হওয়া চাই। আর একমাত্র সেই যখন নূতন, তখন তাকে একবার পরীক্ষা করেই নেওয়া উচিত। পরীক্ষায় উতরলে তার একটা ক্যামেরা টেস্ট নিলেই চলবে। আমার ওপর ভার পড়লো রবিন উমরকে টেলিফোন করে তার বাড়িতে একটা অ্যাপয়েন্টমেন্ট করা। রবিবার সকালে টাইম ঠিক হলো। আমি আর পরিচালক মশাই যাব। টেস্ট পাস করলে মুস্তফির সঙ্গে বাকি কথা হবে। রবিবার এসে গেল। জগদীশ নস্কর আর ভীষণ নিয়ম সময় মেনে চলেন, ভীষণ সহানুবর্তিতায় বিশ্বাসী। ঘড়ির কাঁটায় কাঁটায় 10টায় গিয়ে রমণীবাবুর সদর দরজায় বেল টিপলেন। বেয়ারা আমাদের বৈঠকখানা নিয়ে গিয়ে বসানোর প্রায় সঙ্গে সঙ্গেই রমণী মোহনের আবির্ভাব হল। চেহারা তো ভালো, তাতে কোনো সন্দেহ নেই, আর এতেও সন্দেহ নেই যে আমার সঙ্গে তার একটা মিল আছে। দুজনেরই হাইট 6 ফুট 6 ইঞ্চি, দোহারা চেহারা, ফর্সা রং, চোখা নাক, পাতলা ঠোঁট। আমার তেকানা দাড়িটার জন্য মিলটা অতটা ধরা পড়ে না, কিন্তু আমি জানি দাড়িটা বাদ গেলেই পড়বে। পরিচালক মশাইয়ের সঙ্গে আলমগীরের ডায়লগ এনেছে, আর দাড়ি একটা অংশ পড়তে দিলেন রমণী মোহনকে। ছোকরা বেশ ভালোই পড়লো। বললো ও নাকি ভাদুরী মশাইকে গুরু বলে মানে। ভাদুরী মশাই মানে যা নামটাই মনে আসছে না, বিখ্যাত অভিনেতা, আর টলিউডের তারকাদের মধ্যে রোনাল্ড কোলম্যান। নস্কর মশাই বেশ খুশি, আমাকে বললেন দর্জি এনে রমণীমোহনের পোশাকের মাপ নিতে। সেই ফাঁকে আমি রমণীমোহনও তার আংটিটা দেখিয়ে দিলেন। দেখলাম সত্যিই খাসা জিনিস, সোনার আংটির মাঝখানে হিরে দিয়ে গোল করে পান্না বসানো। নস্কর মশাই বললেন আলমগীরের হাত দিয়ে বসে থাকলে আংটির ক্লোজ আপটা সৌন্দর্যের অনেক গুণ বাড়িয়ে দেবে। 3 দিন বাদে ক্যামেরা টেস্টে রমণীমোহন দিব্যি উতরে গেলেন। এরপর একদিন ঠিক করে সে মুস্তফির সঙ্গে বসে রমণীমোহন বসে চুক্তি সই হয়ে গেল। 50,000 টাকা পাবে রমণীমোহন, আর 5,000 টাকা অ্যাডভান্স। তখনকার দিনে একজন নতুন অভিনয়ের পক্ষে এটা অঢেল টাকা, আজকে 10 লাখের সমান। পয়লা বৈশাখ মহরত, তাতে কোনো অভিনয়ের ব্যাপার নেই, কিন্তু রমণীমোহনকে মেকআপ নিয়ে কস্টিউম পরে আসতে হবে। এবং এখানে রমণীমোহন একটা বায়না করলে, সে বললে যে স্টুডিওর মেকআপ রুম তার জানা আছে, সে অতি রদ্দি, আর সেখানে সে মেকআপ করবে না। মেকআপ মান যেন সকাল সকাল তার বাড়িতে চলে আসে, সে বাড়িতেই মেকআপ নিয়ে কস্টিউম পরে স্টুডিওতে হাজির হবে। মুস্তফি ফি মশাই দিতেই রাজি হয়ে গেলেন দেখলাম। যদিও একজন নবাগতের পক্ষে আপনারটা একটু বাড়াবাড়ি রকমের বুঝলাম, কিন্তু নতুন হিরোকে খুব পছন্দ হয়েছে কর্তামশাই, তাই আর বিরক্তি করলেন না। পয়লা বৈশাখ ভারতমাতা স্টুডিওতে আলমগীরের মহরত হয়ে গেল। লোকারণ্য, ফিল্ম লাইনের কেউ বাদ যায়নি। খানাপিনার বন্দোবস্ত ছিল। নতুন তারকে মোগল বাদশার মেকআপ রুমের সকলে খুব তারিফ করলেন। ইতিমধ্যে রমণীমোহন নাকি আলমগীরের ডায়লগ পেয়ে গেছেন এবং সবই তার মুখস্থ হয়ে গেছে। আজকান, জব্বা, পরচুলা, দাড়ি, গোঁফ, তলোয়ার, নাগরা সব রেডি। প্রথম শুটিং স্থির হলো 15ই বৈশাখ। এদিকে আমি তখন পুরোদর্শের প্রোডাকশন ম্যানেজারে কাজ করছি। উদয়স্ত খাটছি, দম ফেলার সুযোগটা নেই।
কিন্তু এতেও যে আপত্তি নেই তাতে কারণ হলো স্টুডিওর পরিবেশে একটা জাদু আছে, এটা স্বীকার করতেই হবে। বিশেষ করে ঐতিহাসিক ছবিতে যারা কাজ করেছে, সে অভিনেতা অভিনেত্রী হোক আর সাধারণ কর্মী হোক, সকলেই মেজাজে অনেকটা আমিরি ভাব চলে আসে। স্টুডিওর ভেতরে সেট তৈরি হচ্ছে প্রাসাদের, তার খিলেন, ধাম, ঝাড়লন্তন, দেয়াল ঘড়ি, গালিচা, মসনদ, ফরাস, তাকিয়া, সমস্ত আবহাওয়াটাই যেন পাল্টে গেছে। মাঝে মাঝে যে দু চারটে উর্দু ফার্সি বেরিয়ে পড়ছে না তা নয়। দেখতে দেখতে 15ই বৈশাখ এসে গেল, আলমগীর দিয়েই কাজ শুরু, বাপ শাহজাহানের সঙ্গে দৃশ্য। ঠিক 10:30টার সময় তার নিজের লাল সেভরোলো গাড়িতে আলমগীর এসে হাজির, মানে আলমগীর বেশে রমণীমোহন। ক্যামেরাম্যানের আলো করা প্রায় শেষ, দু একটা ক্ষুদ্র রিহার্সালও হয়ে গেল। তাতে শাহজাহান বেশি পেশাদারী অভিনেতা জয়ন্তনারায়ণ বাগচির বিপরীতে নিউ কামার রমণী বেশ ভালোই অভিনয় করলেন। কেবল পাখা সত্ত্বেও তিনি যত ঘামছেন সেটা বোধহয় প্রথম দিনে উত্তেজনা ও কিস্তির নার্ভাসের জন্য। শটের সময় এটা না হলেই আর কোনো চিন্তা থাকবে না। এবার ডিরেক্টর সাহেব লাইটস বলে চেঁচাতেই সেটের প্রয়োজনীয় সব আলো জ্বলে উঠল। অভিনেতা দুজন তাদের নিজেদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে হেঁটে চলে দেখে নিলেন সব ভালো ঠিক আছে কিনা। ঠিক আছে অবশ্যই, বাংলা ছবির কথা ভেবে। প্রাসাদের দেয়ালে যে চটের তৈরি সেটা বিশাল দূর থেকে দেখলেই বোঝা যায়। মেকআপ আর পোশাক একেবারে যাত্রা মার্কা। তবে এটুকু জানি যে রমণীমোহন যদি উঠে যায় তবে এই ছবি হিট হওয়ার সমূহ সম্ভাবনা। সব রেডি? হাঁক দিয়ে প্রশ্ন করলেন পরিচালক জগদীশ নস্কর। নস্কর সাহেব হচ্ছে সেই জাতের পরিচালক যিনি যার কাজ তাকে দিয়ে পরম নিশ্চিন্ত বোধ করেন। কেবল পরিচালনার সময়তে তার ব্যক্তিত্বে একটা পরিবর্তন আসে, তাও সেটা বেশি না। আর একটি অভ্যেস হচ্ছে তিনি কাজের মধ্যে সামান্য ফাঁক পেলেই একটু বসে নেন এবং আরাম কেন্দ্রা পেলে কখনো মোড়া বা কাঠের চেয়ারে বসেন না। সবাই রেডি, কাজে শট নেওয়ার কোনো বাধা নেই। কিন্তু এ কি, রমণীমোহন দেখছি ক্রমে ঘেমেই চলেছেন। মেকআপ আর্টিস্ট প্রতি 3 মিনিট অন্তর তোয়ালে দিয়ে তার মুখ প্যাড করে দিচ্ছে, তাতেও ঘামের অন্ত নেই। স্টুডিওতে বৈশাখ মাসে গরম ঠিকই, কিন্তু এখন তো চতুর্দিকে বিরাট পাখা চলছে। শটের সময় এগুলো তো বন্ধ হয়ে গেলে তখন কি অবস্থা হবে? শুটিংয়ে একটা রেওয়াজ আছে যে প্রথম দিনে যে শুটিংটা এখন উঠতে গেলেই সবাই হাততালি দেয়, বিশেষ করে নতুন অভিনেতা হলে তো কথাই নেই। কিন্তু অত্যন্ত আক্ষেপ ও বিশ্বাসের ব্যাপার যে পরপর 7বার চেষ্টা করেও হাততালির সুযোগ এলো না। তার জন্য দায়ী স্বয়ং আলমগীর। তার ডায়লগ ছিল অতি সহজ। বাপকে তিনি বলবেন, আমি তো আগেই বলেছি আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। এই কয়েকটা কথা পরপর ঠিকভাবে বলে যে এত কঠিন হলে পরে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না, এই কথাটা হলো আমার বাধা আমি কোনো পথে সহ্য করব না। তারপর হলো আমার সহ্যের পথে আমি কোনো বাধা হতে দেব না। তারপর হলো আমি কোনো পথেই আমার সহ্যে বাধা দেব না। চতুর্থবার পরিচালক হুঙ্কার দিয়ে অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে আরঙ্গের মুখ দিয়ে কোনো কথাই বেরোল না। আমি দেখি তার পাহাড় ঠক করে কাঁপছে, আর সে সঙ্গে একটা সিংহাসন গোছের গদি চেয়ার ছিল, তাতে বসে পাগড়িটাই মাথা থেকে খুলে ফেললো। তারপর বললো যে ব্লাড প্রেশার নাকি মাঝে মধ্যে অত্যন্ত বেশি নেমে যায়, সম্ভবত তাই হয়েছে, তাই এখন ডাক্তারের ব্যবস্থা করলে ভালো হয়। রিহার্সাল মোটামুটি ঠিক হয়েছিল বলে সকলে অবাক। আমিও জানি যে শট নেওয়ার ঠিক আগে যে মুখের সামনে খটাস করে ক্ল্যাপস্টিক মারা হয়, তাতে অনেক পাকা অভিনেতাও টসকে যায়। এখানেও তাই হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ডাক্তার এলেন, প্রেশার নামলেও তেমন কিছু নেই, কিন্তু এই অভিনয়কে দিয়ে আর কাজ না করানোই ভালো। রমণীমোহন বাড়ি চলে গেলেন। পরিচালক একা শাহজাহানকে গোটা 5 শট নিয়ে 3টের মধ্যে কাজ শেষ করে দিলেন, কিন্তু বাকি কাজ
কবে হবে? এই রমণী মোহনকে দিয়ে আদৌ কাজ চলবে কি, নাকি শেষ মুহূর্তে অন্য অভিনেতা দেখতে হবে? আমার বস মিস্টার মুস্তফি আমায় ডেকেলেন, তুমি একবারটি ছোকরার বাড়িতে গিয়ে সঠিক খবরটা নিয়ে এসো তো। সে নিজে কি মনে করে সেটা জানা দরকার। সে ফ্র্যাঙ্কলি বলুক সে পারবে কি না। যদি কদিন সময় চাও তাও দিতে রাজি আছি, কারণ তার চেহারার দিক দিয়ে ওকে চমৎকার মানিয়েছিল। হয়তো জড়তা তার টেম্পোরারি, অবশ্যই দ্বিতীয় দিনে একই ব্যাপার ঘটলে অন্য লোক নিতেই হবে। মুস্তাফি সাহেব যেন একটু ভুরু কুচকে আমার দিকে চাইলেন না, ভাবটা যেন ওই একে দিয়ে তো কাজটা চলতে পারত, কিন্তু তারপর কিছু বললেন না। আমিও চেপে গেলাম। দুদিন পরে অ্যাপয়েন্টমেন্ট করে রমণী মোড়ে টেগোর ক্যাসেল রোডে বাড়িতে গিয়ে হাজার হলাম। বেয়ারা আমাকে বৈঠকখানায় বসানোর 1 মিনিটের মধ্যেই বাবু এসে ঢুকলেন। দেখলুম এই কদিনে বয়স যেন 10 বছর বেড়ে গেছে। বললাম, কী ব্যাপার বলুন তো, এরকম কেন হলো? ভদ্রলোক গভীর আক্ষেপের মাথা নেড়ে বললেন, কি করব বলুন, শুটিংয়ের 3 দিন আগে আমার বন্ধু এক জ্যোতিষী এনে হাজির করলো। বলল, নতুন কাজে হাত দিতে যাচ্ছ, একে দিয়ে একবার ভাগ্যটা যাচাই করে নাও। আমিও আপত্তি করলাম না, কারণ ওসবে আমার বেশ আস্থা আছে। এর নাকি জ্যোতিষার্ণব টানা উপাধি আছে, চেহারাটা বেশ ইমপ্রেসিভ। কিন্তু মশাই, হাত দেখার আগেই আমার মাথার দুদিকে রগ বুড়ো করে টিপতে লোকটা বললে, কী বললো জানেন? এ লাইন তোমার নয়, অভিনয়ের দিকে যেও না, গেলেই হোঁচট খেতে হবে। ভেবে দেখুন তো কী কথা, 3 দিন বাদে শুটিং, পাঠ মুখস্থ হয়ে গেছে, আর লোকটার বলে কিনা আমাকে দিয়ে অ্যাক্টিং হবে না। সাদে কি ডায়লগ গোলমাল হয়ে যাচ্ছিল। যেই মুখ থেকে খুলতে যাবো অমনি জ্যোতিষীর মুখটা মনে পড়ে যাচ্ছে আর গলার ভেতর দিয়ে পাথর গুঁজে দিচ্ছে। উফ, সে যে কি অবস্থা, সে কথাটা আপনাকে কী করে বোঝাবো? রাজ্যে সূত্রে লোক জেনে গেছে আমি আলমগীর লোক করছি, আর এই সময় অকেজো করে বাদ দিয়ে এর চেয়ে অপমান আর কি হতে পারে বলুন? আমি আর কি করি? যথাসাধ্য সহানুভূতি দেখালাম। জিজ্ঞেস করলাম, কি করলে এই বিভীষণ আপনার মন থেকে দূর হতে পারে? কারণ আপনার মধ্যে যে অ্যাক্টিং আছে সেটা তো আমি রিহার্সালেই দেখেছি। রমণী মোহন মাথা নাড়ল, ঘাড় হেঁটছিল, এবার মুখ তোলাতে দেখলাম তার চোখে জল। আমার হাত দুটো থেকে করুণ সুরে বলল, কতদিনের যে স্বপ্ন ছিল সিনেমায় অভিনয় করব, আর এই সুযোগ এসেও গ্রহের বানচাল হয়ে গেল। এখন আপনি যদি কোনো রাস্তা বাতলাতে পারেন। আমার নিজের মাথায় একটা রাস্তা এসেছে, কিন্তু সেটা সবাই বলবো না নির্ভয়ে বলবো বুঝতে পারছি না। আমি বললাম, বলুন না, নির্ভয়ে বলুন। রমণী মোহন কয়েক মুহূর্ত আমার দিকে চেয়ে বলল, আপনার অভিনয় আসে? আমি হঠাৎ এ প্রশ্ন, কারণ আপনার সঙ্গে আমার চেহারার মিল আছে। সে কথা আমার বেয়ারা প্রসন্নও বলছিল। ভাবছিলাম আমার বদলে আপনি যদি আমার বাড়ি থেকে মেকআপটা করে নিয়ে পোশাক পরে আমার অভিনয়টা করে দিয়ে আসতেন। অবশ্যই এই ব্যাপারটা কিছু লোককে এই ব্যাপারটা বলতেই হবে, যেমন মেকআপ ম্যান যতীন, তার সহকারী হাবুল, ড্রেসার তারাপদ, তাদের হাতে কিছু গুঁজে দিলে তারা কখনোই ব্যাপারটা ফাঁস করবে না। আর লোক তার মানে অভিনয় করবেন তারুণী বাণুজ্যে, আর নাম হবে রমণী চ্যাটার্যের। এছাড়া আর রাস্তা কি আছে? আর প্রোডাকশন ম্যানেজারের কাজটা করবে, সেটার অন্য একটা ব্যবস্থা করবে ওরা। আপনি বলে দেবেন মুম্বাই থেকে ভালো একটা অফার পেয়েছেন, তাই চলে যাচ্ছেন। কথাটা মন্দ বলেনি, কিন্তু যদি অভিনয় আমায় হয়, তার জন্য যদি পুরস্কার কোনো সংস্থা পুরস্কার দেবে, তাহলে সেটাও আপনি নেবেন। তা তো নিতেই হবে, তবে আপনাকে পারিশ্রমিক ছাড়া আর একটা জিনিস আমি দিতে রাজি আছি। কী জিনিস? ওই মোগলাই আংটি। আজকের বাজারের কত দাম জানেন? পুরনো জিনিসেও আমার মোহ একটা আছে, সেটা তোরা জানিস, তখনও ছিল। বললাম, ঠিক হয়, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু সবচেয়ে আগে চাই আপনার চিত্রনাট্যটি, ডায়লগ মুখস্থ করতে হবে তো। রমণী মোহন তৎক্ষণাৎ তার ফাইল এনে আমায় দিলেন। সেদিন বিকেলে মিস্টার মুস্তফির কাছে গিয়ে বললাম যে আরেকটা রমণী মোহন আরেকটা চান্স চাইছে। বলছি এবার না হলে তাকে বাদ দেওয়া হয়। মুস্তফি মশাই রাজি হয়ে গেলেন। ওদিকে পরিচালক মশাইকে খবরটা দিয়ে দেওয়া হলো।
রমণী মোহন সুস্থ হওয়ার সময় দিয়ে 15 দিন পরে শুটিং রাখা হলো। অন্যদের কাজের তারিখ আর স্টুডিওর বুকিংও সেভাবে বদলে দেওয়া হলো। যাদের দলে নেওয়ার কথা তাদের সকলকেই তালিম দেওয়া হয়ে গেছে। আমার জায়গায় নতুন প্রোডাকশন ম্যানেজার এসে গেছে, তাকেও দলে টেনে নিয়েছি, কেন প্রোডাকশন ম্যানেজারের কাছে কোনো কিছু লুকানো বড় কঠিন ব্যাপার। আমি মুস্তফি মশাইকে বলে অবশ্যই জানিয়ে দিয়েছি যে একটা ভালো চান্স পেয়ে বোম্বে চলে যাচ্ছি, এই ছবিতে কাজ করা আমার পক্ষে আর সম্ভব হবে না। যথারীতি শুটিংয়ের দিন এসে পড়ল। সকাল 10টায় রমণী মোহনের লাল সেব্রল ঢুকলো ভারত মাতা স্টুডিও। তার থেকে তারিণী আলমগীরের বেশে নামলেন তানুনি বাড়ুজ্জে। কার বাপের সাধ্য ধরে যে একটা চেঞ্জ হয়ে গেছে। একই দৃশ্য তোলা হবে, সব তৈরি, সব রেডি। সাউন্ড স্টুডিও বলে চেঁচিয়ে উঠলেন পরিচালক। সাউন্ডম্যানের কাছ থেকে উত্তর রানিং অ্যাকশন। আলমগীর তার বাবার সামনে এসে অত্যন্ত সাবলীলভাবে বলে গেলেন শটের পরিচালক কাঠ বুটে স্টুডিও হাততালিতে গম গম করে উঠল। সারাদিনের 13টি শটে একটিও রমণী মোহন ঠেকলেন না। শেষ ছবি হতে লাগলো 5 মাস। তোরা তখনও জন্মাসনি, তাই তোদের খবরটা দিতে হচ্ছে যে আলমগীর সুপারহিট হয়েছিল, আর রমণী মোহন বছরের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে 3টে সংস্থা থেকে পুরস্কার পেয়েছিল। অবশ্যই তার ক্যারিয়ারের শুরু এবং শেষ ওই একটি ছবিতে, কারণ তার গুরু তাকে ফিল্মে অভিনয় করতে বারণ করায় সে প্লাস্টিকের ব্যবসায় চলে যায়। আর আমি হয়তো তার নিজের ছবিতে একটু চান্স নিতে পারতাম, নিজের নামে একটু ছবি চান্স নিতে পারতাম, কিন্তু তখনই উদয়পুরে একটা ভালো চাকরির অফার জুটে গেল আমার কাছে। তখন থেকেই নতুন দেশ দেখার নেশার চেয়ে বড়ো আর কিছু নেই। তাই দ্বিধা না করে পাড়ি দিলাম রাজস্থানে। সেটা অবশ্য আর একটা গল্প, তাহলে সেটাও হোক। তা কী করে হবে? আগে যেটা বলছি সেটা তো শেষ হোক। আমি তো অবাক, এই গল্পে আর কি থাকতে পারে? ওই যে আমি দ্বৈত ভূমিকা ডবল পাঠ করেছিলাম, সেটা তোদের বলাই হয়নি। বললে তাই পুরো তার ঠোঁটের কোণে মিচকি হাসি। কীরকম আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম। আমার বন্ধু ব্রতিনকে দিয়ে রমণী মোহনকে আমি বলালাম যে নতুন কাজে নামার আগে একবার ভাগ্য গণনা করিয়ে নাও। তখন ব্রতিনী জ্যোতিষী সার্ণবকে নিয়ে যায় রমণী মোহন। এই জ্যোতিষী সার্ণব? স্বয়ং তামিনী বাড়ুজ্জে। নিজে হাতে তৈরি মেকআপ, নিজের লেখা সংলাপ, বাজিমাত না হয় যায় কোথায়? তাহলে বুঝলে তোমরা আমার সেই অভিনয় করার শখটা আমি একটু ছলে বলে কৌশলে রমণী মোহনকে সরিয়ে দিয়ে নিজে অভিনয়ের লাইন নিলাম। তা বন্ধুরা, কেমন লাগলো তোমরা জানিও। ভালো তো নিশ্চয়ই লেগেছে আশা করি। ভালো লাগলে লাইক দেবে, কমেন্টস করবে, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে। রাখছি, টাটা।